মার্কিন দূত যে মুহূর্তে বাংলাদেশে আসছেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ ঘটল। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সাজাদ ভাই, আমার মনে হয় এটা একটা অত্যন্তই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন, যেটার কোনো নির্দিষ্ট মানে যেটাকে আমরা বলি সিঙ্গেল আনসার হয় না। হ্যাঁ, কেন কিনা এখনো কিন্তু আমার মনে হয় অনেক প্রশ্ন আছে, জটিল প্রশ্ন জড়িয়ে আছে, অনেকগুলো ইস্যুস জড়িয়ে আছে। আহ উম, আহ, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আজকে স্টেপ ডাউন করলেন। ওনার ওপর থেকে অনেকদিন ধরে ওনার উপরে এই একটা প্রেশার ছিল। আর্মি চিফ টার্কি যাওয়ার আগে ওনার সঙ্গে দেখা করেছিলেন, যেটা সাধারণত উনি করে থাকেন। যে 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 কোনো আর্মি চিফ কোনো বিদেশ সফরে গেলে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে, আবার যখন ফিরে আসে উপযুক্ত সময় তাকে ব্রিফও করে, কেন কিনা প্রেসিডেন্ট হচ্ছে সুপ্রিম কমান্ডার। তো বাট সেটাকে বাদ দিয়ে যদি আমরা দেখি যে এটা যখন এই ডিসিশনটা নেওয়া হলো, তখন আহ, নিশ্চয়ই তার আর্মি চিফ সেটা জানতেন কিনা সেটা নোবডি নোজ। তারপরে তড়ি ঘড়ি করে পার্লামেন্টের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকে ডাকিয়ে পাঠানো হলো। উনি ছিলেন ব্যাংককে। উনি পত্রপাঠ ফিরে এলেন, এবং ফিরে এসেই কিন্তু অনেকে এক্সপেক্ট করছিল যে এটা শনিবারে হতে পারে বা রবিবারে হতে পারে, কিন্তু ও এত তাড়াতাড়ি করে ফেললেন উনি, যেটা আর কি মানে উইচ টুক এভরিবডি বাই সারপ্রাইজ ইন আ ওয়ে। আর উম, এর মধ্যে যেটা আমরা কিছু কিছু খবর পেয়েছি, ফুললি কনফার্মড বলবো তা না, যে আর্মি চিফ ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামানের আগামীকাল ফেরার কথা, 25 তারিখে ওনার টার্কির সফর থেকে। কিন্তু যেটা শোনা যাচ্ছে উনি হয়তো আজ রাতেই ফিরে আসবেন। কিন্তু এর সঙ্গে প্রশ্নটা হলো যে উনি কি ফিরতে তাহলে দেরি করে ফেললেন? বাট এটাও ক্লিয়ার হয় না যে উনি দেরি করে ফেরা মানেই যে পরে ওনাকেও হয়তো আহ, উম, বদলে দিতে পারে, সেইটা আমরা এখনই বলতে পারি না। কেন কিনা আম, আমরা কোনো কনফ্লিক্ট দেখিনি আহ, তারেক রহমান সাহেবের সরকার এবং নতুন আর্মি চিফের ক্ষেত্রে। আপনাদের সবারই খেয়াল থাকবে যে কদিন আগে একটা বাংলাদেশ আর্মির একটা মহড়া হয়েছিল, যেখানে তারেক রহমান সাহেব গিয়েছিলেন। বেশ আহ, 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 একটা কনভাইভিয়াল অ্যাটমসফিয়ারে উনি ওই মহড়াটা অ্যাটেন্ড করেছিলেন। আহ, তো সেখানে এখন আমাদের এগুলো হয়তো আমরা আগামী দিনগুলোতে জানতে পারবো যে আহ, উম, যে আর্মি চিফ কি জানতেন যে প্রেসিডেন্ট চুপ্পুর হয়তো আর বেশি দিন ওই পদে ওনার উনি থাকবেন না। আহ, তাহলে উনি উম, তাড়াতাড়ি ফিরে বা আসছেন কেন? তো এই নানান জটিল প্রশ্নগুলো রয়েছে, এটা হলো নাম্বার ওয়ান। আহ, আর অবভিয়াসলি এটার সঙ্গে যুক্ত হবে যে উনি ফিরে আসার পর ওয়াকার ইউনিস সাহেবের ওয়াকার উজ্জামানের কি ধরনের পজিশন থাকবে। আহ, উম, তো এই প্রশ্নগুলো কিন্তু আছে, থাকবে কিছুদিন। হয়তো কিছুদিন পরে আমরা এগুলো জানতে পারবো, বা এমন ইভেন্টস ঘটতে পারে যেটা সেলফ এক্সপ্লেনেটরি হয়ে যাবে আর কি। এটা হলো নাম্বার ওয়ান। এটা হলো যেটাকে আমরা বলি মানে অনেকগুলো source জড়িত এটার সঙ্গে জড়িত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যে যারা মিস্টার সার্জিও গর,
যে ভারতে উনি অ্যাম্বাসেডর মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং সাউথ এশিয়া আর সেন্ট্রাল এশিয়ার কিছুটা হলেও দেখেন, অলদো পল কাপুর হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কিন্তু এই জায়গাগুলোর মধ্যেও গড় সাহেবের ইন্টারেস্ট আছে, ডিপ্লোম্যাটিক রোল প্লে করেন। তো আমাদের দেখতে হবে আমেরিকার ওপরে এটা কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে, আর আরেকটা দেখতে হবে হচ্ছে ভারতের উপরে কি ধরনের ইম্প্যাক্ট হবে। আহ, উম, ভারতের জন্য আহ, আমরা সবাই জানি যে চুপ্পু সাহেব শেখ হাসিনার প্রেসিডেন্সিয়াল নমিনি ছিলেন। ওনাকে ইউনূস সরকার রিটেন করেছিলেন। আর এই যে 5-6 মাস তারেক রহমান সাহেবের যে সরকার আছেন, তারাও ওনাকে রিটেন করেছিলেন। তাহলে এই মুহূর্তে চুপ্পু সাহেবের স্টেপ ডাউন করা, এটার সঙ্গে কোনো ডোমেস্টিক পলিটিক্যাল ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক আছে কিনা, সেটা আবার যুক্ত হয় বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স এর সঙ্গে। আমরা এটা বুঝতে পারছি যে সার্জিও গড় যে ঢাকায় আসবেন 30 তারিখে, ওনার মেন এজেন্ডা আইটেম কি থাকতে পারে। অবভিয়াসলি ডিপ্লোম্যাটিক যে সার্জিও গোরে ঢোকার আগে আমি এই প্রশ্নটা একটু সেরে নেই। ওয়াকারুজ্জামান, এই যে আজকে যে আমরা বদলের বাংলাদেশ দেখছি, এই বদলের বাংলাদেশের পেছনে ওয়াকারুজ্জামানেরও কোনো না কোনো ভাবে যুক্ততা আছে, বা সরাসরি বা যেভাবেই হোক যুক্ততা আছে। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে একটা বড় ঘটনা ঘটে গেল যে রাষ্ট্রপতি অপসারণ, ওয়াকারুজ্জামান বাইরে। ওয়াকারুজ্জামানের কপালেও কি দুঃখ আছে? এমন দুঃখ আছে, আমরা কদিন আগে দেখলাম নৌপ্রধান স্বাভাবিক অবসরে গেছেন, বিমান প্রধানও হয়তো এবছরই অবসরে যাবেন, ওয়াকারুজ্জামান আগামী বছর যাবেন। ওয়াকারুজ্জামানের কপালেও কি এমন কোন দুঃখ আছে কি? এরকম কি মনে হয়? দেখুন, আমার যেটা মনে হচ্ছে, যে আমি যেটা শুনতে পারছি আর কি বিএনপি কোয়ার্টার্স থেকেই, যে ওয়াকারুজ্জামানকেও হয়তো সরে যেতে হবে, কিন্তু সেটা ইমিডিয়েটলি হবে কিনা সেটা নিয়ে আমার ঘোর সন্দেহ। কেন কিনা ওয়াকারুজ্জামান 2024 জুন মাসে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল শেখ হাসিনা থাকাকালীন। তারপর থেকে উনি আছেন, ইন্টারিম সরকার এলেন, উনি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন। আর কিছু কিছু লোক তো বলেই যে উনি কিন্তু ইফেক্টিভলি উনি চার্জে ছিলেন, অ্যাটলিস্ট ম্যাক্রো লেভেল ইস্যুগুলোকে যদি আমরা দেখি আর কি। তো উনি যেভাবেই যেভাবেই রোলটা প্লে করেছেন, ও একটা পজিটিভ সাইড আমাদের সেটা দেখতে হবে, যে উনি এক ধরনের স্টেবিলিটি কিন্তু মেনটেন করেছিলেন। আমরা দেখেছি যে ইন্টারিম সরকারের সময় চরম অরাজকতা ছিল, ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন খুব খারাপ ছিল, তার সঙ্গে ইকোনমিক তো বাদই দিলাম। তো আর ওই সময়ই কিন্তু ইন্টারিম সরকারের সময়ে কিন্তু আমাদের খেয়াল থাকা উচিত সবারই, যে তখন যে মে মাসে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হলেন খলিলুর রহমান গত বছর, তখন উনি এসে ওই করিডোরের কথা বলেছিলেন, রাখাইনে করিডোরের কথা। তখন কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান খুবই কুইক এবং একটা ডিসাইসিভ রোল প্লে করে ওটাকে আটকে দিয়েছিলেন। পরবর্তীকালে এখন আমরা একটা ইকোনমিক করিডোরের কথা শুনছি, বাট সেটাতে উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্যাট লেটার। তো আমার মনে হচ্ছে যে একটা স্টেবিলিটি কিন্তু উনি প্রোভাইড করেছিলেন। আমরা দেখেছিলাম যে এই 20 মাসের মধ্যে, এই যে মানে প্রায় 2 বছর হতে 2 বছর প্রায় হতে যাচ্ছে আর কি, এই 2 বছরের মধ্যে কিন্তু বহুবার আর্মি মধ্যে প্রচুর রদবদল হয়েছে।
আহ, নানান লেভেলে হয়েছে। তারপরে যখন তারেক রহমান সাহেব এলেন, ঠিক তার আসার আখ্যান দিয়ে কিন্তু যে চেঞ্জেস গুলো হয়েছিল, তাতে আমরা বুঝেছিলাম যে ওয়াকার সাহেব নিজের পজিশনটা আর্মির মধ্যে অনেক বেশি কনসলিডেট করে ফেলতে পেরেছিলেন। সেই পজিশন কিন্তু এখনো আছে, ওনার লোকজনরা কিন্তু এখনো আছে নানান গুরুত্বপূর্ণ জায়গায় আর্মিতে। হ্যাঁ, আহ, তো সেখানে তারেক রহমান সাহেব কি চাইবে যে ইমিডিয়েটলি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের রেজিগনেশনের পর এখন একজন অ্যাক্টিং প্রেসিডেন্ট আছেন, উনি কি চাইবেন যে আর্মির চিফকে ইমিডিয়েটলি সরিয়ে দিয়ে অন্য কাউকে নিয়োগ করে আবার একটা আর্মড ফোর্সেস এর মধ্যে একটা ইনস্টেবিলিটির মতন চলে আসতে পারে? আমরা জানি যে ওয়াকার সাহেবের একটা ইম্পর্টেন্ট পাওয়ার সোর্স ছিল হচ্ছে ওনার দুজন অন্য ব্যাচমেট, নেভি চিফ এবং এয়ারফোর্স চিফ। নেভি চিফ অ্যাডমিরাল নাজমুল হাসান কদিন আগেই 23 তারিখে উনি কিন্তু ফর্মালি চার্জ হ্যান্ড ওভার করেছেন নতুন যে ইনকামবেন্ট এলেন আর কি, মিসবাহ সাহেব, তাকে, অ্যাডমিরাল মিসবাহকে। তো গতকাল। রাইট। তো আমরা কি তারেক রহমান সাহেব কি চাইবে যে ইমিডিয়েটলি আবার একটা ডিফেন্স ফোর্সের মধ্যে জেনারেলি আর আর্মির মধ্যে পার্টিকুলারলি কোন ধরনের ইনস্টেবিলিটি, এই পাওয়ার জকিং গুলোকে নিয়ে সেই জায়গাগুলোকে কি উনি চাইবেন ডিস্টার্ব করতে? তো এখনই চাইবেন তো কিনা প্রশ্ন আছে। জি কারেক্ট, কারেক্ট। তো আমাদের জি সেগুলোর জন্য সেই জন্য আমি বলছি যে ইটস টু আর্লি টু প্রেডিক্ট এনিথিং। ওয়াকার সাহেব যদি আজ রাতের মধ্যে ফিরে আসেন, সেটা এক ধরনের ব্যাখ্যা হতে পারে স্টোরির। বাট উনি যদি আগামীকাল ফেরেন, যেদিন ওনার ফেরার কথা, তাহলে এক ধরনের ব্যাখ্যা হতে পারে। বাট সার্টেনলি উনি এই ডেভেলপমেন্টস গুলো যে হয়েছে সেগুলো নিয়ে উনি নিশ্চয়ই হিজ অ্যাওয়্যার অফ অল দিস। এন্ড আমার মনে হচ্ছে নিশ্চয়ই উনি এক ধরনের রিয়ার গার্ড অ্যাকশন নিয়েছেন টু রিং ফেন্স হিমসেলফ। তো আমরা এগুলো হয়তো দেখতে পারবো, এগুলোর ইম্প্যাক্ট বা আউটকাম আমরা দেখতে পারবো ওনার ফেরার পরে। যে ওনাকে তারেক সাহেব রিটেন করবেন না অন্য কাউকে তারা অলরেডি চুজ করে রেখেছেন যাকে ওনার জায়গায় বসাবে। আর এটাও হতে পারে যে ওনাকেই রিটেন করলেন উনি, কেন কিনা ওই যে বললাম প্রথম গোড়ার দিকে যে আমরা কোনো ধরনের ডিফারেন্সেস অফ ওপিনিয়ন বলুন বা কনফ্লিক্ট বলুন, যে এক্সিকিউটিভ আর কি, প্রাইম মিনিস্টার ওনার মধ্যে এবং আর্মি চিফের মধ্যে, আর্মি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ার সেন্টার বাংলাদেশে। তো এটাকে কিন্তু প্রত্যেক এক্সিকিউটিভ কিন্তু কিড গ্লাভস দিয়ে আর কি ট্রিট করবে না, আমার মনে হয় অনেক বেশি সিরিয়াসলি এটাকে ট্রিট করবে। আর উনি এমন কোনো নিজার্ক রিয়াকশনের মধ্যে যাবেন না বা নিজার্ক কোনো অ্যাকশনের মধ্যে যাবেন না, যাতে কি এই যে একটা এই পুরো ব্যাপারটাকে আরো প্রেসিপিটেট করে ফেলতে পারে। আশা করি উনি সেই ধরনের কোনো অ্যাকশনের মধ্যে যাবেন না, কারণ কিনা ওনাকে মনে রাখতে হবে যে ভারতও কিন্তু এই চেঞ্জ গুলোর সঙ্গে একটা খুব ক্রিটিক্যালি জড়িত। তো এইগুলো মাথায় রেখেই কিন্তু তারেক সাহেবকে অ্যাক্ট করতে হবে। জি দাদা, আমরা সার্জিও গোর প্রসঙ্গে আসি। ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত এবং ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের মানুষ সার্জিও গোর ঢাকা সফরে আসছেন। এই সফরের নেপথ্য কারণ কি বা উদ্দেশ্য কি? যখন একটা ইম্পর্টেন্ট জিনিস গোড়ায় বলে রাখতে হবে যে এটা কিন্তু আপনার প্রথম প্রশ্নের সঙ্গে জড়িত। আর সেটা হলো যে সার্জিও গর আসছেন 30 তারিখে। আর এই যে
প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আজকে রিজাইন করলেন, ওনার জায়গায় একজন অ্যাক্টিং প্রেসিডেন্ট এসছে, আর্মি চিফ এখনো দেশে পৌঁছতে পারেনি। তো আহ, এই এই এইগুলো ঘটার ইমিডিয়েটলি আগেই কিন্তু, মানে সার্জিও গড় আসার আগেই কিন্তু এই চেঞ্জ গুলো আহ, করতে পেরেছেন তারেক রহমান সাহেব। এখন সেটার একটা ইমপ্লিকেশন আছে যে উনি একটা মেসেজ দিতে চাইছেন যে উনি কিন্তু হি ইজ ইন চার্জ, হি ইজ ইন কমান্ড। এখন সেটা পূরণ হয়ে যাবে যদি উনি তাড়াতাড়ি জেনারেল ওয়াকারুজ্জামানকে রিপ্লেস করে ফেলেন। বাট সেটা উনি করবেন না আমার যতদূর মনে হয়। হাউএভার, সার্জিও গড়ের আসার আগে করে ফেলাটা একটা ইম্পর্টেন্ট মেসেজ যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, এবং সেটা ভারতের পক্ষে, ভারতের দিকেও একটা মেসেজিং যাচ্ছে যে উনি কিন্তু হি ইজ ইন হি ইজ নাও ভেরি গ্র্যাজুয়ালি, খুব আস্তে আস্তে উনি এস্টাবলিশ করতে চাইছেন যে হি ইজ ইন কন্ট্রোল। কিন্তু সেই যে কন্ট্রোলের কথাটা, সেটা উনি যেই সার্কামস্টান্সে প্রধানমন্ত্রী হয়েছিলেন বা দেশে ফিরতে পেরেছিলেন, সেই ব্যাকগ্রাউন্ডারটাও কিন্তু আমার মনে হয় ওনার নিশ্চয়ই মনে থাকবে। তো ওনাকেও এই জিনিসগুলো খুব চিন্তা ভাবনা করে এগোতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, সার্জিও গড় এমন একটা সময় আসছেন, মানে এক মাসও হয়নি কিন্তু, অনেক কম, মানে হয়তো 2 সপ্তাহের মতন হয়েছে, যেখানে আহ, আহ, শেখ হাসিনা রয়টার্সকে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে উনি দেশে ফিরবেন, উনি জেলে যেতে রাজি আছেন, ওনার এগেনস্টে যে চার্জেস গুলো আছেন, কিন্তু উনি ফিরবেন আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সঙ্গে আর কি। না, এটা কতটা কার্যকরী হবে, উনি কতটা এটাকে, এটা কতটা রিয়ালিটির ইয়েতে আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে সেকেন্ডারি ইস্যু। বাট উনি সার্টেনলি একটা এই স্টেটমেন্টটা দেওয়ার পরে সার্টেনলি এটার একটা ইম্প্যাক্ট হয়েছে। কেন কিনা আমরা এটাও জানি যে কদিন আগেই একটা মানে ইয়ে লিক হয়েছে, সাপোজিডলি এই কনভারসেশন বিটুইন মে মাসের নাকি কনভারসেশন একটা হয়েছিল শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট চুপ্পুর। তো তার সঙ্গে, তো সেটা আর কি আমাদের কতটা উম, আহ, আহ, উম, কতটা এটা কতটা এটা এগোবে সেটা আমাদের দেখতে হবে। আর সার্জিও গড় যেই প্রপোজালটা নিয়ে, উনি কিন্তু সেটা নিশ্চয়ই আওয়ামী লীগের ফেরত আসার বা শেখ হাসিনার ফেরত আসার একটা অ্যাটমসফিয়ার বা একটা কন্ডিশন তৈরি করার জন্য, এটাও আমরা বুঝতে পারছি। তার ডিফারেন্ট অ্যাসপেক্টস গুলো, তার ডিফারেন্ট এলিমেন্টস গুলো আমরা জানি না, অবভিয়াসলি আমরা জানি না, বাট সার্টেনলি সার্জিও গড়ের আসার পেছনে সবচেয়ে মেইন পয়েন্ট ওনার এজেন্ডাতে যেটা থাকবে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে কিভাবে এই পলিটিক্যাল স্পেসে আবার ফেরানো যায়। ল অ্যান্ড অর্ডার বা তার বিরুদ্ধে যে কেসেস আছে, মামলা আছে, সেগুলো একটা অন্য জিনিস, কিন্তু একটা ইনক্লুসিভ পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, একটা ইনক্লুসিভ পলিটিক্যাল গ্রাউন্ড, সেটাকে কিভাবে কার্যকরী করা যায়, আমার মনে হচ্ছে যে সার্জিও গড়ের মেন উদ্দেশ্য এটাই হবে। আর এটার সঙ্গে তখন প্রশ্ন ওঠে যে এই জিনিসগুলোর জন্যেই কি চুপ্পু সাহেবকে স্টেপ ডাউন করে যেতে হলো কিনা। এখন আমরা জানি না তারেক সাহেবের পলিটিক্যাল এজেন্ডাতে কি কি আছে আর কি।
লিস্ট অফ টু ডুজ আর কি, সেখানে কি কি উনি করতে যাবেন আমরা উই আর নট ক্লিয়ার ইয়েট, বাট সার্টেনলি আমার মনে হয় যে সার্জিও গরের মেইন থ্রাস্ট কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল গ্রাউন্ড রিয়ালিটি বা পলিটিক্যাল গ্রাউন্ডটাকে আরেকটু ইনক্লুসিভ করা যায়, সেইটাই কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় বার্তা নিয়ে আসবেন, এবং হয়তো একটা মেকানিজমও নিয়ে আসতে পারেন উনি। সো উই হ্যাভ টু মানে ওয়েট এন্ড ওয়াচ যে দাদা 30 তারিখের পর কি ধরনের রূপ ধারণ করে বা কি ধরনের স্ট্যান্ড তারেক রহমান সাহেবের গভর্নমেন্ট নেয়। দাদা একটু ঢুকতে চাই, সেটি হচ্ছে যে একটা গুঞ্জন আছে, বাতাসে একটা গুঞ্জন আছে যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাথে সার্জিও গোরের একাধিক বৈঠক হয়েছে দিল্লিতে। এই যে সার্জিও গোর বেশ অনেকদিন পরে ইন্ডিয়াতে দায়িত্ব নেবার বেশ অনেকদিন পরে, বলা যায় বেশ 6-7 মাস তো হবে দায়িত্ব নিয়েছেন, এত পরে আসছেন, তিনি কি যথেষ্ট প্রস্তুতি নিয়ে আসছেন? আরেকটি কোশ্চেন, যে যে আমেরিকা আওয়ামী লীগ সরকারকে মাইনাস করতে চাইলেন, সেই আমেরিকা কি এখন বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স চাইছে? আমার মনে হয় যে দেখুন, এখন পলিটিক্যাল কমপ্লেক্সিটি যে বাংলাদেশে আছে এখনো, এবং পলিটিক্যাল আনসার্টেনিটি যে এখনো। বৈঠকের ব্যাপারে কি কোনো কিছু আছে দিল্লিতে, সার্জিও গোর শেখ হাসিনা বৈঠক? না, আমরা না, যে আমার কাছে শুনেছি আমিও যে হয়তো একাধিকবার দেখা হয়েছে, কিন্তু এগুলো নিয়ে কোনো কোন ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট তো ভারত দেয়নি, না মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও ইয়ে করা হয়নি, কিন্তু আমরা আনকনফার্মড রিপোর্টস যেগুলো পাই আর কি, তার থেকে বোঝা যায় যে সার্জিও গরের সঙ্গে হয়তো দেখা হয়েছে। শেখ হাসিনা নিজের পলিটিক্যাল নেতাদের সঙ্গে, পার্টির নেতাদের সঙ্গে দেখা করেছেন, অন্যান্য কর্মীদের সঙ্গে দেখা করেছেন, এগুলো কমন নলেজ। বাট সার্টেনলি উনি যে ইন্টারাকশন গুলো করেছেন ওনার পার্টি কলিগসদের সঙ্গে এবং অন্যান্য সাপোর্টার্সদের সঙ্গে, উনি কিন্তু সেখানে কোনোভাবেই এই ইস্যুগুলো রেজও হয়নি, কারো সাহস হয়নি অবভিয়াসলি এগুলোকে রেজ করার, বা উনিও এগুলো নিয়ে কোনো মন্তব্য করেননি, কোনোভাবে ইঙ্গিত দেননি। তো বাট একটা সার্টেন জায়গায় আমরা পৌঁছতে পারছি যে উনি গত 1 বছরের মধ্যে যতগুলো ইন্টারভিউ দিয়েছেন, সেখানে কিন্তু উনি অ্যান্টি আমেরিকান কোনো ধরনের মন্তব্য করেননি। তার থেকে আমাদের একটা জিনিস পরিষ্কার হয় যে উনি হয়তো রিয়েলাইজ করেছেন যে এই বৈরী সম্পর্কের থেকে বেরিয়ে একটা একটা কনফ্লিক্ট ট্রান্সফরমেশন, রেজলিউশন হয়তো বলা যাবে না ইমিডিয়েটলি, বাট এমন একটা জায়গায় আসতে পেরেছেন যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে হয়তো সেটা এইটুকু কনফিডেন্স দিতে পারছে যে ওনাকে হয়তো সেই স্পেসটা, পলিটিক্যাল স্পেসটা অন্তত দেওয়া যায়। তারেক রহমান সাহেব একটা ইলেকশন জিতে এসছেন, উনি সার্টেনলি চাইবেন যে এই ম্যান্ডেটটা কমপ্লিট হোক। দেশে অনেক ধরনের বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটে যেতে পারে যার থেকে পলিটিক্যাল সিচুয়েশন কমপ্লিটলি চেঞ্জ হয়ে যেতে পারে, বাট সেটা আমরা যদি নাও ভাবি এখন, বাট একটা স্টেবিলিটি যদি দরকার হয়, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও দরকার হবে। তারাও চাইবে যে একটা সার্টেন স্টেবিলিটি বাংলাদেশে ফিরুক, যাতে কি এই অবজেক্টিভ আছে সেগুলো যাতে পূরণ হয়। তো আমাদের এখন দেখতে হবে যে এই জায়গাটা অত্যন্ত ডেলিকেট, যে কিভাবে এই স্পেসটা তৈরি হবে, সেটা কি তারেক রহমান সাহেব রাজি হবেন, এগ্রি হবেন যেতে,
যে উনি এই স্পেসটাকে আওয়ামী লীগকে উনি উনি উম, উম, ওনাকে দিতে হয় আর কি, ওনাকে আর কি এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে। সেজন্য আমি বললাম এই মেকানিজমটা কি হবে, সেইটা হয়তো সেই বার্তাটা নিয়েই হয়তো সার্জিও গর আহ তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসবেন। অর্থাৎ আপনি দাদা এটি বোঝাইতে চাইছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মনোভাবটা ছিল সেটা এখন অনেকটা পরিবর্তন হয়েছে। পতন, আওয়ামী লীগ সরকার পতন মুহূর্তে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এটি অন্ততপক্ষে বোঝাতে সক্ষম হয়েছেন যে না, আমরা তোমরা এক, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো নেগেটিভ কথা না বলা, এগুলো ইতিবাচক কিছুই মিন করে, তাই তো? সার্টেনলি আমার মনে হয় যে এগুলো এক ধরনের ডিপ্লোম্যাটিক মেসেজিং, যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলবো না কেন কিনা আমাকে রিয়ালিটিটা দেখতে হবে। আমার পলিটিক্যাল ফিল্ডের যে ক্ষতিটা হয়েছে, আমার নেতারা ফেরত যেতে পারছে না, আমার কর্মীরা ঠিক মতন কাজ করতে পারছে না, তো সেখানে কিন্তু ওনাকে সেই রিয়ালিটিটাকে দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইনফ্লুয়েন্সটা বাংলাদেশে ঘটেছে লিবারেশনের পরে, এই 53 বছর পরে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্ট্রং প্রেসেন্স বা ফুটপ্রিন্ট বা প্রেসেন্স যাই বলেন যেটা হয়েছে, সেটা কিন্তু আনডিনায়েবল। সেটা কিন্তু হয়তো আগামী কয়েক বছর এই এই ইনফ্লুয়েন্সটা থাকবে। আর তাকেও কিন্তু এই রিয়ালিটির সঙ্গেই ওনার রাজনীতিটা করতে হবে ওনাকে। তো সেখানে ইন্ডিয়া কি ধরনের রোল প্লে করবে, ইন্ডিয়া কি সেই ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করবে? লস দেখতে গেলে ইন্ডিয়ারও হয়েছে, বাট সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এটাও জানে যে বাংলাদেশকে একটা একটা স্থির জায়গা বানাবার জন্য সেটা নর্মাল পলিটিক্যাল ইয়ে থেকে দেখুন বা জিও পলিটিক্স এর ইয়ে জায়গা থেকে দেখুন, সেখানে কিন্তু এটা ওনাকে করতেই ওনাকে এই জায়গাটাকে দিতে হবে। সেই জন্যই কিন্তু একটা পলিটিক্যাল স্টেবিলিটি দরকার পড়বে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে চায়নার ভিজিটটা কিন্তু তারেক সাহেবের সার্টেনলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখন দুটো তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশনস নেওয়া হয়েছে বা উনি উইলিংলি সেই ডিসিশনস গুলো কনভে করেছেন চাইনিজদের, সেগুলো কতটা ইম্প্যাক্ট করবে আর সার্জিও গর সাহেব সেটাকে কতটুকু টলারেট করবে বা অ্যাকোমোডেট করবে, ইনক্লুডিং ভারত অফকোর্স, সেই জিনিসগুলো কিন্তু সার্জিও গর সাহেবের ভিজিটে আমরা হয়তো হয়তো সেটা রিফ্লেকশন কিছুটা হলেও দেখতে পারবো। দাদা, এই যে চায়না ভিজিট, ফরেন মিনিস্টারের রাশিয়া ভিজিট, এই যে এই সমীকরণ গুলার কারণে কি বর্তমান সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা বোঝাপড়া ছিল, সেই বোঝাপড়ায় কি ঘাটতি হয়েছে? আপনি কি মনে করেন সংযোগটা কি আমার একটু মনে আমার আচ্ছা, আমার মনে হয় না সেটা হয়েছে। আমার মনে হয় যে আমেরিকা আর ভারত দুজনই রিয়েলাইজ করছে যে কিছু কিছু ক্ষেত্রে ইকোনমিক ইয়ের ক্ষেত্রে অন্তত সেখানে কিন্তু বাংলাদেশ অনেক ডিপেন্ডেন্ট চায়নার সঙ্গে, আগেও ছিল আর কি, সেটা শেখ জি, হাসিনার আমলেও কিন্তু এই ইকোনমিক যে রিলেশনশিপটা সেটা নিয়ে কিন্তু প্রবলেম ছিল না। প্রবলেমটা হয় তখনই যখন এটা ওই সিকিউরিটির কাছাকাছি চলে যায়। তো আমরা সবাই জানি যে মিয়ানমার একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট এই এই জিওপলিটিক্যাল এই যে নকশাটার মধ্যে আর কি, হ্যাঁ। তো জি, সেখানে আমরা এটাও জানি যে আমরা উইলিংলি ভারত উইলিংলি কিন্তু ইনভাইট করেছিল মিয়ানমারের যে মিলিটারি হুন্টার যে চিফ জেনারেল ল্যাংকে। তো তারপরে আমরা দেখেছি যে জেনারেল ল্যাং এর ফেরত চলে যাওয়ার পরে কিন্তু আরাকান আর্মির উপরে
ট্রিমেন্ডাস মিলিটারি প্রেশার অ্যাপ্লাই করেছে মিয়ানমার মিলিটারি জুনটা। আর আমরা এটাও জানি যে ইন্ডিয়া কিন্তু চাইছে চায়নার সঙ্গে একটা মোটামুটি ওয়ার্কেবল রিলেশনশিপ যাতে তৈরি হয়, সেটাও কিন্তু ভারত চাইছে। এগুলোর নানান ধরনের ইমপ্লিকেশনস আছে। সেই ইমপ্লিকেশনস কমপ্লিকেটেড কমপ্লেক্স ইমপ্লিকেশন, সেগুলোতে না গিয়েই যদি আমরা বলি যে এই টলারেবল একটা জায়গায় যদি রাখতে পারে তারেক রহমানের সরকার তার চায়নার সঙ্গে ডিলিংস গুলো, তাহলে আমার মনে হয় যে এই সরকার কিন্তু হয়তো আহ, উম, তার যে 5 বছরের টার্ম, সেটা কিছুটা অন্তত হয়তো উনি কভার করতেই পারবেন। যেটা আমরা অনেক সময় ভাবছিলাম কি এই খুব রিসেন্টলি আর কি, প্রচুর লোক ভাবছিল যে বাংলাদেশে একটা ইনস্টেবিলিটি চলছে, ল অ্যান্ড অর্ডার ঠিক নেই, গভর্নমেন্টের ডিসিশনস গুলোর মধ্যে প্রবলেম হচ্ছে। তার থেকে আমাদের এমন একটা ধারণা হয়েছিল যে এই সরকার কতদিন টিকবে। বাট আমার মনে হয় যে এই 6 মাস ইজ টু লেস এ টাইম। আর সেটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতও জানে যে এটা এই সরকারকে স্টেবিলাইজ করাটাও ইম্পর্টেন্ট। আর সেই জন্যই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমান সাহেবকে একটা ইনভিটেশনও পাঠিয়েছেন ব্রিক্স এর সামিটে অ্যাটেন্ড করতে। সেটা হচ্ছে রাইট, সেটা কিন্তু সেপ্টেম্বরের 12-13 তারিখ নাগাদ হওয়ার কথা। তো আমাদের ওয়েট করতে হবে, আমরা জানি যে তারেক রহমান সাহেবের জুন মাসেই হয়তো আসার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। উনি প্রেফার করলেন যে উনি মালয়েশিয়া যাবেন, তারপরে চায়না যাবেন। ইতিমধ্যে সেপ্টেম্বরে কিন্তু ওনার জাপানেও যাওয়ার কথা আমি শুনেছি। তো এই যে এই ক্যালিব্রেটেড ভাবে উনি ওনার ফরেন পলিসি যেটা পার্সু করছেন, তার মধ্যে তারেক রহমান সাহেবকেও ভাবতে হবে। উনি হয়তো ইমিডিয়েটলি এটা জানা যাবে না, বাট নিশ্চয়ই এক্সটার্নাল ফরেন মিনিস্ট্রিতে, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে নিশ্চয়ই এটা নিয়ে নানান ধরনের কথাবার্তা চলছে, নানান ধরনের খলিলুর রহমান সাহেবও এটার সঙ্গে হয়তো ইনভলভ থাকবেন যে ভারতে আসার ব্যাপারটা ওনারা কবে ছিলেন যে রাষ্ট্রপতি আদতেই পদত্যাগ করবেন কিনা বা আজকে করবেন কিনা। তো আমি দুপুরের পর মানে জুমার নামাজের পর যখন জানতে পারলাম যে রাষ্ট্রপতি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন, তার আরো 1 ঘন্টা পর বিএনপির মহাসচিব তিনি বললেন যে এটা গুজবে কান না দিতে। বিএনপির পক্ষ থেকে অস্বীকার করা হলো। তবে আমার মতো সাধারণ মানুষ আমরা আমরা যদি জানতে পারি স্বাক্ষর হয়েছে, ওনারা জানেন না, এটা তো সম্ভব না। তাহলে ওনারা কিছু একটা লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? কেন লুকাচ্ছেন? মানে রাষ্ট্রপতি যে চলে যাবেন, এটি নির্বাচিত সরকার আসলে সব সবাই জানতাম। এর স্বয়ং মোহাম্মদ শাহাবুদ্দিনও বলেছেন। সেখানে উনি আজকে পদত্যাগ করলেন, পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন যখন, তখনও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গুজব। এটা কি কারণ? কারণটা একটা কিছু আছে। আমরা যে শুনেছি বা শুনছি যে টেলিফোন কাণ্ডের ঘটনা ফলশ্রুতিতে এই পদত্যাগ, আসলে টেলিফোন কাণ্ড হয়তো একটা কারণ, অন্য কোনো কারণ আছে। কারণ রাষ্ট্রপতির যে পদটা, আপনিও জানেন, রাষ্ট্রপতি কিন্তু 3 বাহিনীর প্রধান, সর্বাধিনায়ক, সরি, উনি সর্বাধিনায়ক সশস্ত্র বাহিনীর। তো সর্বাধিনায়ক হিসেবে উনি কিন্তু যে কোনো কাউকে স্যাক করতে পারেন, যে কোনো কাউকে অবসরে পাঠাতে পারেন, যে কোনো কাউকে যা ইচ্ছা করতে পারেন। এই ক্ষমতা ওনার আছে। আব্দুর রহমান সশস্ত্র সাহেব, বাহিনী করতে। আব্দুর রহমান বিশেষ আয়ুক্ত নাসিম সাহেবকে স্যাক করেছিলেন। অন্যদিকে অন্যদিকে রাষ্ট্রপতির আরেকটা ক্ষমতা আছে, জরুরি অবস্থা ঘোষণা। কিন্তু এই ক্ষেত্রে সবাই বলে যে রাষ্ট্রপতি পারবেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিলেন। বাট আমরা 2024-এর 5 আগস্ট কি দেখেছি? এই রাষ্ট্রপতি তো বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, নতুন সরকার গঠিত হবে। উনি বলেছেন জাতির সামনে। উম, তার অনেক পরে উনি বললেন যে পদত্যাগ করতে উনি দেখেননি। তো এই রাষ্ট্রপতি যদি
জাতিকে ভাষণ দিয়ে বলতেন যে প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করায় তিনি সংসদ ভেঙে দিয়েছেন। তখন তো এটা আমরা বিশ্বাসই করতাম, যেটা 2024-এও করেছিলাম। আর এটা যদি যখন উনি সংসদ ভেঙে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিবেন, সেই মুহূর্ত থেকে প্রধানমন্ত্রী কিন্তু আর ক্ষমতায় নাই। তখন প্রধানমন্ত্রী কিছু করারও থাকবে না। করতে পারতো যদি বাকি রাষ্ট্রযন্ত্র, আমি বাকি রাষ্ট্রযন্ত্র বলতে কি বোঝাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, সশস্ত্র বাহিনী, তারা যদি পক্ষে থাকে তাহলে। তো এখন বাংলাদেশের মানুষ মানে বিএনপির লোকেরা, বিশেষ করে জামাত ঘরানার লোকেরা, তারা কিন্তু এই সাংবিধানিক দুটি শীর্ষ পদের দিকে আঙুল তুলে বারবার, একজন এই যে বিদায়ী রাষ্ট্রপতি যিনি চলে গেছেন, সাবেক রাষ্ট্রপতি এখন বলতে পারি, আরেকজন কিন্তু সেনাপ্রধান, তারা কিন্তু এই দুজনের দিকে আঙুল তুলে এবং বলে এরা হাসিনার লোক। তো কাজেই এই যদি যে আতঙ্কটা তাদের মধ্যে ভয়, এরা দুজন শেখ হাসিনার লোক, শেখ হাসিনা ঘোষণা দিয়ে এসছেন আসবেন, এবং উনি যে আসবেন এটা ওনারা নিশ্চিত ভাবেই জানেন। সেই সময়ে যদি রাষ্ট্রপতি হঠাৎ করে জরুরি অবস্থা ঘোষণা করে দেন, সংসদ ভেঙে দেন, তখন তো সবকিছু ওনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর জরুরি অবস্থা ঘোষণা করার পর যদি আরো কিছু হয়ে যায়, সংবিধান স্থগিতের মতো ঘটনাও যদি ঘটে, তাহলে তো সবকিছুই বিপদ। আমার মনে হয় যে এটাই অনেক বড় কারণ, যার জন্য ফখরুল ইসলাম আলমগীর সাহেব অস্বীকার করেছেন যে না, এটা গুজব, সাক্ষ্য, এটা কোনো পদত্যাগ হয়নি, কেউ বলেনি। স্বীকার করলেও বা কি সমস্যা ছিল? যে হ্যাঁ, উনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে আমরা শুনেছি, যেহেতু শুক্রবার দুপুরের দিকে তিনি কথা বলেছেন, তো ওটা বললেও বা সমস্যা কি ছিল? দেখুন, আমি একটা যদি এইভাবে কথা বলি, ওই যে বাংলায় একটা প্রবাদ আছে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। ওনাদের মনে তো জানে ওনারা আসলে কি হচ্ছে। রাষ্ট্রপতি যে অসুস্থ হয়ে যাননি হঠাৎ করে, এটা তো আর সবাই জানে। উনি আজকেই হুম। অসুস্থ হয়ে গেছেন, আজকেই পদত্যাগ করেছেন, গতকালকেও উনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। এই যে জিনিসগুলা ওনারা তো জানে, জানে বলেই ওনারা অস্বীকার করছে আমি ঠিক জানি না। মানে যখন জানি না বললো, তখন জাতিকে বুঝিয়ে দিল যে এটা সেফ পদত্যাগ না, এটার পিছনে অন্য ঘটনা আছে, যেটা এখন আমরা এজিউম করব। এজিউমের কারণটা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিশেষ করে যিনি দলের মহাসচিব, তিনি যখন বলেছেন, মানে অন্য জুনিয়র মন্ত্রী বা আর কেউ বললে হয়তো বলতেন যে এটা কথার কথা, কিন্তু যিনি এই দলের ক্ষমতাসীন দলের মহাসচিব বলেছেন, তার মানে এটার পিছনে অন্য একটি রহস্য আছে। এবং সেই রহস্যটা টেলিফোন কথোপকথন, এটা যতটা না বাস্তবসম্মত বা যে যতটা না কারণ, তার চেয়ে বড় কারণ হলো যে ভয়, যে যেহেতু শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আসবেন, এখন এই রাষ্ট্রপতি যখন তখন জরুরি অবস্থা ঘোষণা করে দিতে পারে, সংসদ ভেঙে দিতে পারে। এই যে ভয়গুলো, সেই ভয় থেকেই আসলে এই পদত্যাগের ঘটনাটা ঘটেছে। আহ আপনি বলছেন যে সংসদ ভেঙে দিতে পারতেন। আহ এটা আপনার এক ধরনের কি বলা যেত, আপনার পারসেপশন, যে হয়তো এরকম করতে পারতেন, বা হয়তো তার অ্যাজাম্পশন। সম্ভাবনা অ্যাজাম্পশন, ছিল। হ্যাঁ। আমি সেই বিষয়ে প্রশ্ন পরে আসছি। আমার প্রশ্ন যেটি, মানে আমি গত 2 দিন ধরে ভাবছি, এবং আপনি নিজেও যখন বললেন পার্সোনালি বা আপনার ফেসবুক পোস্টে জানালেন যে শুক্রবার দুপুরের মধ্যে বা বিকালে তিনি পদত্যাগ করবেন, আমি যেটা ভাবছি যে শুক্রবারেই কেন তাকে পদত্যাগ করতে হলো? এই পদত্যাগটা তো রোববারও করতে পারতেন। এবং যেখানে স্পিকার দেশের বাইরে ছিলেন ট্রিটমেন্টের জন্য, তাকেও সরকারের বিশেষ নির্দেশনায় 2 দিন আগে ফিরিয়ে আনা হলো দেশে, যাতে তার কাছে পদত্যাগ পত্রটা দেওয়া যেতে পারে। কেন কেন এই তাড়াহুড়া? কেন এই বিশেষ ব্যবস্থা যে শুক্রবারের মধ্যেই পদত্যাগটি করতে হবে? রাষ্ট্র রাষ্ট্রপতিকে মঙ্গলবার দিন বিকালের পর জানানো হয়েছে উনি পদত্যাগ করতে হবে, এবং সেটা শুক্রবারই করতে হবে, পারলে বৃহস্পতিবারই করতে হবে। আমি আপনাকে এটা জানাচ্ছি একদম সুস্পষ্ট ভাবে। হুম। এবং যেহেতু স্পিকার ছিলেন না, স্পিকারকে তাড়াহুড়ো করে নিয়ে আসা হয়েছে ব্যাংকক থেকে, এবং এই রাষ্ট্রপতিকে আর ওনারা নিরাপদ মনে করছিলেন না। এবং আমি যেটা এখন এজিউম করছি, এখন এটা এজিউম, যে এইভাবে একটি নাটকীয় পদত্যাগ এবং অস্বীকার এবং পদত্যাগ, এরপর আরো কিছু ঘটতে যাচ্ছে। হয়তো এই রাষ্ট্রপতিকে গৃহবন্দী করা হতে পারে। এই রাষ্ট্রপতির সম্পর্কে অনেক রকম অভিযোগ
উনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকার আগে যা কিছু ছিল আমরা শুনেছি, সেটা নিয়ে তদন্ত হতে পারে। মানে এখন এটা উনি যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি এখন একজন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের একজন অত্যন্ত বলিষ্ঠ বা প্রমিনেন্ট নেতা, এটা তো বাস্তবতা। এবং উনি এই যে টেলিফোন যদি করে থাকেন আহ, সাবেক প্রধানমন্ত্রীকে, তাহলে নিশ্চিত জানতে পারেন, নিশ্চিত ভাবে জানেন যে উনি গুলশানের বাড়িতে যাওয়ার পর ওনাকে হাউস অ্যারেস্ট করা হবে, ওনার সঙ্গে কাউকে যোগাযোগ করতে দেওয়া হবে না এবং ওনার বিরুদ্ধে তদন্ত হবে। এটা এই কারণে যে এটা একটা বার্তা সবার জন্য, যারা হাসিনা পন্থী তাদের জন্য বার্তা। সেটা বেসামরিক এবং সামরিক প্রশাসনেও যারা আছেন হাসিনার প্রতি সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, তাদের জন্য একটা বার্তা যে এরকম কিছু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনটার কথা ব্যবস্থা? আমি বলেছি যে রাষ্ট্রপতিকে যদি টেলিফোন কথোপকথনের কারণেই আচ্ছা, সরানো হয়ে থাকে, বুঝতে পারছি। তাহলে এর ফলশ্রুতিতে এখন তার বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তা দেওয়ার জন্য সকল সামরিক বেসামরিক পদে যারা আছেন, যারা শেখ হাসিনার প্রতি সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, তাদের জন্য এই বার্তা যে শেখ হাসিনার প্রতি কোনো সহানুভূতি দেখালে বা এই ধরনের কোনো কিছু করলে তার পরিণতিতে এইরকম ব্যবস্থা নেওয়া হবে। তাহলে শুক্রবারের মধ্যে পদত্যাগের বিষয়টা শুধুই আর বিলম্ব না করা বা আর রিস্ক না নেওয়া, এটি নাকি এর মধ্যে না, আর কোনো কারণ আছে? আর কোনো কারণ নাই। কারণ যদি স্পিকার মহোদয় বাংলাদেশে উপস্থিত না থাকতেন, তাহলে কি রাষ্ট্রপতি তো ইচ্ছা করলে বুধবারেও পদত্যাগ করতে পারতেন। বুধবারে পদত্যাগ করলে স্পিকারের যে শারীরিক চেক আপ, যেটার জন্য উনি গিয়েছিলেন ব্যাংককে, সেটা সম্পূর্ণই হয়েছে বৃহস্পতিবার। ওটা সম্পূর্ণ না করে ওনার ফেরা সম্ভব ছিল না। আর উনি দেশে না থাকলে কিন্তু ডেপুটি স্পিকারের কাছে রিজাইন দিতে পারতেন রাষ্ট্রপতি। তো সেই ক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে হতেন? ডেপুটি স্পিকার। তো একজনকে 2 দিনের জন্য ডেপুটি স্পিকারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানিয়ে আবার একদিন পরে জি। স্পিকারকে, আর এই রাষ্ট্রপতির কাছে একেবারে নিরাপদ মনে করেনি বিএনপি, এই জন্য রাষ্ট্রপতিকে সরানো হয়েছে। আর আমি অনুষ্ঠান শেষ করার আগে আরেকটা কথা বলবো, যে যখন জামাত জেনে গেল সোমবার রাতেই যে এই শাহাবুদ্দিন সাহেবকে সরানো হবে, এটা কিন্তু জামাত অনেক আগে জেনে গেছে। রাষ্ট্রযন্ত্রে জামাতের লোকেরা সবাই আছে বিভিন্ন প্রমিনেন্ট জায়গায়। তখনই কিন্তু জামাতের যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদেরকে দিয়ে চাউর করে দেওয়া হলো যে রাষ্ট্রপতি এ মাসেই পদত্যাগ করবেন, এবং একজন আমলার নাম নিয়ে আসলো সাথে। ওই আমলাকে, ওই আমলা হলো ইউনূসের লোক। ওটা আরেকটা মেটিকুলার প্লট ছিল। ওই আমলাকে যদি অ্যাক্টিং প্রেসিডেন্ট বানানো হতো বা যেত, তাহলে একটি মেটিকুলাস প্লট ছিল জামাত এবং ইউনূসের, বাট সেটা ব্যর্থ হয়ে গেছে হাফিজ সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট হওয়াতে। এখন আমরা অপেক্ষায় থাকবো, সেপ্টেম্বরে নির্বাচন হবে, সেখানে একজন নারী আন্তর্জাতিক ভাবে খ্যাতিসম্পন্ন, তিনি বিএনপির মনোনয়ন পাচ্ছেন, তিনি প্রেসিডেন্ট হবেন। এটাই একদম নিশ্চিত। মানে আপনি কি আইরিন খানের কথা বলছেন, জাতিসংঘের যিনি বিশেষ দূত হিসেবে মাত্র 2 দিন আগেই নিয়োগ প্রাপ্ত হয়েছেন? না, আমি ওনার নামটা উচ্চারণ করিনি, আমি বলিনি। আমি বলেছি একজন আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন নারী, তিনি প্রেসিডেন্ট হবেন। তিনি আজকেই হলেন না কেন সেটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে এখন হুম। উনি দ্বৈত নাগরিকত্ব আছে, একটা নাগরিকত্ব উনি ছাড়ছেন, এটা একটা প্রক্রিয়া লাগে। সেটা সম্পন্ন হলে উনি বাংলাদেশে আসবেন এবং দেখবেন যে তিনি যিনি হবেন, তিনি আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী। হুম, জাতিসংঘেও হুম। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমি নামটা বলতে পারছি না, আপনিও বলার দরকার নেই। বলার কোনো আর কারণ নেই, আপনি তো সব বলেই দিয়েছেন। জাতিসংঘে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন আইরিন খান ছাড়া আগে এই মুহূর্তে আর কেউ নেই। ফখরুল সাহেবের মতনই একটু রহস্য করুন। ফখরুল সাহেব আচ্ছা। যেমন সবকিছু দিয়েও বলেছেন গুজব, সেরকম আমিও একটু রহস্য করলাম, নাম বলবো না, সবাই নাম জানে, আইরিন খান। এবং আইরিন খান প্রেসিডেন্ট হবেন। এবং আমি মনে করি যে ইউনূসের মতো একটা সুৎখোর, তার যে সরকার প্রধান ছিল সে ধ্বংস হয়েছে, তার থেকে আইরিন খান প্রেসিডেন্ট হলে দেশের জন্য ভালো। ওনার সম্মান পৃথিবীতে আছে, এবং উনি মানবাধিকার যদি রক্ষা করেন, উনি প্রেসিডেন্ট হলে যে আমি দেখি যে মঞ্জুর আলম পান্না সাহেব, কার্জন সাহেব, লতিফ সিদ্দিকী সাহেবদের বিরুদ্ধে ভুয়া মামলা প্রত্যাহার হয়েছে, উনি প্রেসিডেন্ট হলে যদি দেখি
জেলখানায় যে অসংখ্য মানুষ মিথ্যা মামলা আছে তারা মুক্তি পেয়েছেন। উনি প্রেসিডেন্ট হলে আমি যদি দেখি ভুয়া হত্যা মামলাগুলো সব বাতিল হয়ে গেছে, তাহলে তো আমি একজন নাগরিক হিসেবে ভীষণ খুশি হব। এবং আইরিন খান ওনার যে জীবনের এত বড় একটা অর্জন, একজন মানবাধিকার কর্মী হিসেবে আমার মনে হয় না যে উনি ইউনূসের মতো সেই ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিবেন উল্টো পথে হেঁটে। কাজেই এটা উনি যদি হন আমাদের দেশের জন্য আশীর্বাদ, এবং মানবাধিকারের জন্য আরো বেশি আশীর্বাদ। তবে উনি যেন মানবাধিকার রক্ষা করেন, বাক স্বাধীনতা নিশ্চিত করেন, এবং তিনি যেন একজন প্রকৃত অর্থে একজন স্টেটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এটা আমাদের প্রত্যাশা, এটা যদি উনি করেন আমরা সবাই খুশি হব। আপনি কি মোটামুটি নিশ্চিত যে আইরিন খানই প্রেসিডেন্ট হচ্ছেন? মানে আমি তো মঙ্গলবার পোস্ট দিয়েছিলাম যে আজকে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। তো আমি তো নিশ্চিত হয়ে দিয়েছিলাম, এবং আজকেই তো উনি পদত্যাগ করেছেন। কেউই তো আজকের দিনটা নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি। সবাই বলেছে শনিবার, রবিবার ইত্যাদি। আমি তো বলেছি মঙ্গলবার জুমার নামাজের পর উনি তো পদত্যাগ করেছেন। আজকে আমি বলছি বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট আরিফ খান। অনেকে তো আবার বলছেন যে ডক্টর ইউনূস এগিয়ে আছেন। তা অনেকেই মানে কারা, অনেকেই মানে ওই ইউনূসের বটবাহিনী বা ইউনূসের পক্ষে যারা গুজব ছড়ায়, বা ইউনূসের পক্ষের যে কিছু ইনফ্লুয়েন্সার যারা আছে তারা। ইউনূস সে সাথে আইরিন খানের কোনো তুলনাই হয় না। ইউনূস হলো একটা সুৎখোর লোক। আর তাছাড়া 18 মাসে ইউনূস একদম বর্জ্য পদার্থে পরিণত হয়েছে। তার কিনারা যেমন হামিদ কারজাইকে, আশরাফ ঘানিকে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলেছে, ইউনূসকেও ছুঁড়ে ফেলেছে। ইউনূসের আর কোনো ভবিষ্যৎ নাই। এটা যারা বলে ইউনূসকে এখন মানে কৃত্রিম ভাবে জীবিত রাখার একটা প্রচেষ্টা, সেটা ব্যর্থ হবে। আইরিন খানের সামনে, মানবাধিকার কর্মী আইরিন খানের সামনে ইউনূসের কোনো স্থান নাই। আরেকটা কথা শেষ করি বলে, যে যেই কারণে শাহাবুদ্দিন সাহেবকে সরিয়ে দেওয়া হলো, হুম, সেটাই সেই কারণে ইউনূসকে প্রেসিডেন্ট বানাবে কি বিএনপি সরকার বিদায় হওয়ার জন্য? ইউনূস তো ক্ষমতা প্রেসিডেন্ট হতে পারলে সবকিছু করে তছনছ করে বিএনপি সরকারকে এ, 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 এই সংসদ ভেঙে দিয়ে সবকিছু করেছে, বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করবে। সেই রিস্ক নিবে বিএনপি? কখনোই নিবে না। কারণ ইউনূসের মাথায় তো বিপ্লবী সরকার। ইউনূস তো বাংলাদেশের অধিপতি হতে চায়। এটা তো বিএনপি অ্যালাউ করবে না। কাজে ইউনূস চ্যাপ্টার ইজ ক্লোজ। এখন যারা বলে তারা ইউনূসের টাকা খেয়েছে, ইউনূসের 18 মাসে, এবং ইউনূসের টাকা এখনো চলে, তারা এগুলো বলে। কিন্তু ইউনূসের কোনো প্রসপেক্ট নাই, কারো কোনো প্রসপেক্ট নাই। বিএনপির ভেতরে আইরিন খানের সমান যোগ্যতা আর কেউ নাই। সেটি বিএনপির অভ্যন্তরীণ হয়তো আরো অনেকে আছেন, অনেকে মনে করেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা ডক্টর আব্দুল মঈন খান অথবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যাই হোক, আমি সে প্রসঙ্গে যাব না। ফখরুল ইসলাম আলমগীর বা এই যাদের নাম বললেন, ওনারা রাজনীতিবিদ হিসেবে অনেক বড়, কিন্তু ওনাদেরকে বাংলাদেশের মানচিত্রের বাইরে কেউ তো চিনে না। আইরিন খান তো একটা আন্তর্জাতিক ভাবে পরিচিত নাম। বাংলাদেশের ইমেজ বিল্ডিং করার জন্য তো আইরিন খানকে প্রয়োজন। মানে ইউনূস যে লোকগুলোকে নিয়েছিল, আলী রিয়াজ, এটা সেটা, সব তো লোক, কিন্তু আইরিন খান তো একজন রিয়েলি একজন ভালো মানুষ, মানে পরিচিত মানুষ। এদের সামনে ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেসিডেন্ট হিসেবে কি করবে? ওনার তো ইন্টারন্যাশনাল কোনো অ্যাপিল নাই। ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো এখন যদি চান এই মুহূর্তে যে পল কাপুরের সাথে কথা বলবেন, পল কাপুর ওনার ফোন ধরবে না। কিন্তু আইরিন খান যদি এখন চান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন, ডোনাল্ড ট্রাম্প তার ফোন ধরবে। যাতে বিএনপি তো ওই লেভেলের একজন প্রেসিডেন্ট দরকার। এই জন্যই আইরিন খান প্রেসিডেন্ট হবেন। যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে এই রাষ্ট্রপতি থাকলে হয়তো কয়েকদিনের মধ্যে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন অথবা সংসদ ভেঙে দিতে পারতেন শেখ হাসিনার হয়ে। আহ, এটা কি আসলে সহজ ছিল? মানে আপনি বলছেন যে তিনি তিনি ক্ষমতাবান এদিক থেকে, সাংবিধানিক জায়গা থেকে, কিন্তু সেটি হলে কি বিকল্প কোনো ব্যবস্থা হতো না? এবং উনি সংসদ ভেঙে দিলে কি সহজেই শেখ হাসিনা ঢুকে পড়তে পারতেন? সহজেই আওয়ামী লীগের নেতা কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারতেন সারা দেশে? এমন এমনটা কি হচ্ছিল? মানে সেটি করতে গেলে তো নিশ্চয়ই একটা আন্তর্জাতিক কানেকশন প্রয়োজন ছিল, আন্তর্জাতিক যোগাযোগ এবং দলের মধ্য থেকে নানান ধরনের একটা প্রস্তুতি। সেই পর্যায়ে কি পৌঁছে গিয়েছিল? যেহেতু আপনি ধারণা করছেন যেমনটি হতে পারতো। না, ওই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের কোথায় কি যোগাযোগ আছে আমি তো জানি না। হুম। বাট উনি পারতেন, উনি পারতেন। এবং উনি যদি এটা করতেন, ওইটা এককভাবে করতেন না, আরো কেউ সঙ্গে থাকতো। এবং সে আরো কেউরা তো কারফিউ দিয়ে দিত বাংলাদেশে।
অনেক কিছু করতো। তখন তো ওই আওয়ামী লীগের অবস্থা যেমন 5 আগস্টে হঠাৎ করে এতিম হয়ে গেছে আওয়ামী লীগ, সেরকম বিএনপির অবস্থা হতো। আর বিএনপি তো কোনো সুনাম কুড়াতে পারে নাই। বিএনপি চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, বিএনপির কোনো অর্জন নাই 5.5 বছরে, 1 টাকা বিনিয়োগ নাই। এবং বিএনপি তো ইউনূসের একটা ধারাবাহিকতা হিসেবেই কাজ করতেছে। আর বিএনপির ভিতরে তো ইউনূসের লোকেরা আছে। ওই রকম একটা ঘটনা ঘটলে তারাও যে একই সাথে সুর মিলে হুক্কা হুয়া করতো না, তারই গ্যারান্টি কোথায়? বিএনপি তো শত্রু দ্বারা পরিবেষ্টিত, বিএনপির চারপাশে শত্রু, ঘরের ভিতরেও শত্রু। এই অবস্থায় একজন মোহাম্মদ শাহাবুদ্দিন বা এনিওয়ান যে কোনো কিছু করতে পারবে। আপনার কি মনে হয় যে সাবেক রাষ্ট্রপতি মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু তিনি ট্রাম্প কার্ড ছিলেন একমাত্র শেখ হাসিনার? না না না, শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার ট্রাম্প কার্ড কখনোই ছিলেন না। শেখ হাসিনার ট্রাম্প কার্ড ভিন্ন জায়গায়। শেখ হাসিনা শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে বা তার উপর নির্ভর করে বাংলাদেশে আসতে চাইছেন, এটা কখনোই সম্ভব না। শেখ হাসিনার ইন্টারন্যাশনাল কানেকশন আছে। শেখ হাসিনা সেগুলো ঠিকঠাক করেই আসবেন। আর 29 তারিখ তো সার্জিও গুরু আসছেন বাংলাদেশে। উনি আসুন, আসলে দেখুন উনি কি বলে। বলার পর আরো কিছু পরিষ্কার হবে। আপনি তো, আমি, আপনি, আমরা সবাই তো 7 দিন আগেও জানতাম হুম, যে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন না। একটি বিতর্কিত পত্রিকা তো রিপোর্টও করেছিল। তো প্রধানমন্ত্রীকে তো এর আগে নরেন্দ্র মোদী দাওয়াত দিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন তো সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কিন্তু এইবার তো বিমস্টেক সম্মেলনের আমন্ত্রণ, এটা কিন্তু নরেন্দ্র মোদীর সম্মেলন আমন্ত্রণ না। এটা ভারতের, হুম, যেহেতু ভারত হোস্ট কান্ট্রি সেই হিসেবে আমন্ত্রণ। এটাকে তো কালকে রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কনফার্ম করেছেন যে ইনভাইটেশন পেয়েছেন, তার মানে উনি যাবেন। কাজেই ক্ষণে ক্ষণে পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং বিএনপি আজকে যা বলছে কালকে সেটা বলবে না। গতকালকে যা বলেছে আজকে তা বলবে না। বিএনপিও বাস্তবতা বুঝতে পারছে। বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ সামনে আসছে, সাহায্য করে আসছেন। চীনের অনেকগুলো ইস্যু তিনি তুলে ধরবেন, দাবি করবেন চীনের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে সব বাতিল করতে হবে। পাশাপাশি সবচেয়ে খারাপ যে চ্যালেঞ্জটা এই কোম্পানির জন্য আসছে, খারাপ মানে আমি খারাপ শব্দটা ভুল বলেছি, কঠিন চ্যালেঞ্জ, যে সৌদি হুম, আরব কিন্তু এই আগামী সপ্তাহে ইসরায়েলকে স্বীকৃতি দিবে। সৌদি আরব, পাকিস্তানও দিবে। এই 2 দেশ দিয়ে দিলে বাংলাদেশের উপর তো স্বীকৃতির চাপ আসবে এবং নিশ্চিত আসবে। তখন তারেক রহমান সাহেব যদি স্বীকৃতিতে অস্বীকৃতি জানান, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের অ্যাকশন নেবে। আর যদি উনি স্যাংশন দিয়ে দেন, উনি তো 4 দিন আগে 6 দিন আগে পাসপোর্টে আবার সেই এক্সেপ্ট ইসরায়েল ফিরিয়ে এনেছেন। তাকে খুশি করার জন্য সেটা আমি জানি না। এখন তো উনি ইসরায়েলকে স্বীকৃতি দিলে এই উগ্রবাদীরা রাস্তায় নেমে আসবে প্রসেশন নিয়ে, প্রোটেস্ট নিয়ে। এটাকে সামাল দিতে গেলে তো অন্য কিছু করতে হবে। কাজে বিএনপির সামনে এখন ভীষণ কঠিন চ্যালেঞ্জ। এখন বিএনপির শেষ পর্যন্ত বিএনপি আহ ঘন্টায় ঘন্টায় দেখবেন সিদ্ধান্ত পরিবর্তন করবে, শেখ হাসিনা প্রসঙ্গও করবে। এবং এখন বিএনপির আসলে আপনাকে বলেছিলাম কিনা আমি জানি না, যে বিএনপি তো এখন কোনো পররাষ্ট্র নীতি নাই, এক দিক বিদিক জ্ঞান শূন্য। আর বিএনপির পররাষ্ট্র নীতির নৌকার হালটা যার হাতে, সে তো ইউনূসের লোক, খলিলুর রহমান। কাজেই চীন সফরে গেলেন, যা কিছুই করেছেন, এখানে স্বাধীনতা দিবস পালন করেছেন আমেরিকার, সব করেছেন, সব পরস্পর বিরোধী। ইরানকে খুশি করার জন্য বা আরেকজনকে খুশি করার জন্য পাসপোর্টে প্লিজ ভাই এখন অসময়ে আনতেন কি কারণে? আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং তো এরই মাঝে নর্থ কোরিয়ার, উত্তর কোরিয়ার হুম, সমান্তরালে চলে গেছে। কাজেই বিএনপি সামনে কঠিন চ্যালেঞ্জ। চীনের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করতে হবে, সমস্ত প্রেম প্রণয় বাতিল করতে হবে, সেই চাপ আসতেছে। পাশাপাশি ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, আরেক চাপ আসতেছে। এই চাপ থেকে বিএনপি যদি রক্ষা পেতে হয়, বিএনপিকে একটি আঞ্চলিক শক্তির সাথে এবার হাত মেলাতে হবে এবং তাদের সাথে তাদের আস্থা অর্জন করতে হবে। এখন বিএনপি আর কোনো নেগোসিয়েশনের পর্যায়ে নেই, যে বিএনপি নেগোসিয়েট করবে সেই পর্যায়ে বিএনপি নেই। এখন বিএনপিকে সার্ভাইভেলের প্রশ্ন, বাঁচাও, সেই জায়গায় যেতে হবে। আর সার্জিওগোর যে ছবিটা আপনি যদি লক্ষ্য করে থাকেন বিমস্টেকে, যে গ্রুপ ফটো, এটাকে ফটো সেশন হয়েছে, কোনো মিটিং টিটিং হয় নাই। যে হুমায়ুন হুম। কবির, খলিলুর রহমান, মার্কো রুবিও এবং